সবাইকে স্বাগত আজকের ক্লাসে। তো আমরা গতদিনের যে আলোচনা করেছিলাম সেখান থেকে আমি আবার শুরু করছি। তো আমরা গতদিন দেখো কোন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আমরা একচল ও একঘাত বিশিষ্ট সমীকরণ গঠন এবং সমাধান, এগুলির উপরে এই চ্যাপ্টারের উপরে বেস করে আমরা গতদিন অনেকগুলো অঙ্ক করিয়ে তোমাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম এই অঙ্কগুলি তোমরা আবার বাড়িতে দেখতে। তবুও আমি একটু আবার রিক্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা যারা গতদিন দেখতে পারোনি ক্লাসটা বা কোনো কারণে ভুলে গেছো তাদের জন্য আমি আবার একটু বলছি। একচল বিশিষ্ট বা একঘাত বিশিষ্ট সমীকরণ যেটা চ্যাপ্টার, তার সাধারণ সমীকরণটা কি আমি একটু বলে দিই। সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স প্লাস বি ইজিক্যালস টু কি 0, আর এ অবশ্যই নট ইজিক্যালস টু 0। এই ধরনের যে সমীকরণগুলো থাকবে এগুলিকে আমরা বলবো একঘাত বিশিষ্ট একচল সমীকরণ। এবং কেন এটাকে একঘাত বলা হবে দেখো, কারণ কি এখানে একটা চলরাশি আছে সেটা হচ্ছে এক্স, আর তার যে ঘাতটা আছে বা তার যে উপরে পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট সেটা হচ্ছে কত 1। তো এটা এজন্য আমরা এটাকে বলছি একচল বিশিষ্ট একঘাত বিশিষ্ট একটা সমীকরণ। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, অর্থাৎ যে চলরাশিটা আছে এক্সের মানগুলো আমরা কি করে নির্ণয় করব তা সংক্রান্ত আমরা বিস্তারিত আলোচনা পূর্বের দিন থেকে শুরু করেছি। আজকে আমরা আরও তার থেকে কঠিন কঠিন নিয়মগুলো বা অঙ্কগুলো তোমাদের দেখাবো, এবং সমীকরণ গঠন করেও যে অঙ্ক করা যায় তারও কিছু কিছু উদাহরণ নিয়ে আজকের আলোচনা হবে। তাহলে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণ। এখানে অবশ্যই কি হবে, এ নট ইজ ইকুয়ালস টু 0, কারণ কি এ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এক্স থাকবে না। তো যদি চলরাশি না থাকে আমরা এখানে কার ভ্যালু নির্ণয় করব। আরও একটা ইম্পর্টেন্ট কথা দেখো, এটাকে আমরা দাঁড়িপাল্লার সঙ্গে কম্পেয়ার করেছিলাম, যার বাঁ দিক ডান দিক এবং মাঝখানে একটা কি থাকে, কাঁটা থাকে। সেই কাঁটাটার উপরে বেস করে আমরা জিনিসপত্র মাপি, একদিকে আমরা বাটখারা চাপাই আরেকদিকে জিনিস চাপাই। তো এটার যেমন একটা দাঁড়িপাল্লার যেমন বাম দিক ডান দিক থাকে, মিডলে কাঁটা থাকে, এটাও কিন্তু অনেকটা এইরকম। দেখো আমরা যদি এখানে যে ইজিক্যাল টু চিহ্নটা আছে সেটাকে যদি কাঁটার সঙ্গে কম্পেয়ার করি, তার বাঁ দিকে একটা আছে 0 এবং তার ডান দিকে আছে কি এ এক্স প্লাস বি। এই হচ্ছে দুটো পক্ষ বা দুটো পার্শ্ব এই অঙ্কতে অবস্থিত। এখন একটা পার্শ্ব থেকে যদি আরেকটা পার্শ্বে যায়, যদি সাইডটা চেঞ্জ হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে, অথবা রাইট হ্যান্ড সাইড থেকে যদি লেফট হ্যান্ড সাইডে হয়, একটা পক্ষ থেকে যদি আরেকটা পক্ষ আমরা একটা সংখ্যাকে বা চলরাশিকে নিয়ে যাই তাহলে কিন্তু তার চিহ্নগুলো পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, এরকমভাবে পরিবর্তিত হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু মাঝখানে ইজিক্যাল টু আছে এর জন্য অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারবো না। শুরু করব আমরা অর অথবা বা লিখে শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা আরও আজকে নতুন কিছু অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। তাহলে দেখো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 3x ইজিক্যালস টু হচ্ছে 2x প্লাস 18। তাহলে দেখো 3x ইজিক্যালস টু 2x প্লাস 18, এই যে সমীকরণটি আছে এই সমীকরণটির মধ্যে কোন কোন জায়গাটাতে চলরাশি আছে আগে দেখে নাও। তাহলে 3x এখানে একটা চলরাশি আর 2x এখানে একটি চলরাশি। তাহলে আমাদের লক্ষ্যটা কি মনে আছে তো? আমাদের লক্ষ্যটা হচ্ছে যে চলরাশিগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসব, আর কনস্ট্যান্ট বা ধ্রুবক যে পদগুলো আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে চলরাশি এখানে কি কি আছে, 3x আছে আর 2x আছে, কিন্তু 2xটা কোন দিকে আছে দেখো সবাই, ডান দিকে আছে। তাহলে 2xটাকে আমার কোন দিকে আনতে হবে, বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে বাঁ দিকে নিয়ে আসার নিয়মটা কি, 3x, দেখো 2x এর সামনে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে প্লাস 2xটা যদি এখন দেখো ইজিক্যাল টু কোন দিকে আছে, ডান দিকে আছে। তাহলে যদি আমি এটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে প্লাস 2xটা কি হবে, মাইনাস 2x ইজিক্যালস টু 18। তাহলে দেখো 18 এর আগে কি চিহ্ন ছিল, প্লাস, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ কি 18টা কিন্তু আগে কোথায় কোন দিকে ছিল, ইজিক্যাল টুর ডান দিকে ছিল, এখন ইজিক্যাল টুর ডান দিকেই কিন্তু 18 আছে।
এই জন্য 18 এর ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যেহেতু এটার কোনো পক্ষ পরিবর্তন হয়নি। কিন্তু 2xটা আগে ছিল কোন দিকে? ডান দিকে। এখন দেখো ইজিক্যাল টু এটা কোন দিকে চলে এসছে? বাঁ দিকে। এর জন্য প্লাস 2xটা হয়ে গেছে কি? মাইনাস 2x। অর্থাৎ তাহলে 3x মাইনাস 2x ইজিক্যালস টু কত? 18। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম 18। আরেকটা জিনিস আমি গতদিন করে দেখেছিলাম যে আমরা যে এই সমাধান করে মানটা যে নির্ণয় করেছি, এই মানটা বা আমি যে অঙ্কটা করেছি এটা কি কারেক্ট না কারেক্ট না, এটা কিন্তু আমাদের আনসার দেখার দরকার নেই, আমরা নিজেরাই এটা যাচাই করে নিতে পারি। কিভাবে যাচাই করব? চলো, এটার জন্য আমরা এই যে বাম পক্ষ এটা হচ্ছে লেফট হ্যান্ড আর এটা কি রাইট হ্যান্ড, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা এক্স এর ভ্যালুটাকে পুট করব। তারপরে আমরা বুঝতে পারবো, যদি দুটো দিকে সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে সমাধানটা করেছি এটা ঠিক আছে। তাহলে চলো আমরা করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু কত? 18 ইজিক্যাল টু 54। আর রাইট হ্যান্ড সাইড কত? 2x প্লাস 18 ইজিক্যাল টু 2 ইন্টু 18 প্লাস 18। তাহলে দেখো 36 প্লাস 18 ইজিক্যালস টু চলে আসলো 54। তাহলে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল 3x, তাহলে 3x মানে 3 ইন্টু 18 ইজিক্যাল টু কত? 54। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2x প্লাস 18, তাহলে 2 ইন্টু 18 প্লাস 18, 36 প্লাস 18 ইজিক্যালস টু কি? 54। তাহলে LHS ইজিক্যাল টু কি আসলো? RHS। এর মানে কি বুঝতে পেরেছো সবাই? এর মানে হচ্ছে x এর যে ভ্যালুটা আমরা নির্ণয় করেছি এটা আমাদের পারফেক্ট সলিউশন বা সমাধান হয়েছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আবার পরের অঙ্ক আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো কোশ্চেন নাম্বার 2 সবাই, 8x প্লাস 4 ইজিক্যালস টু 3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 7। তাহলে এই হচ্ছে আরেকটা অঙ্ক আমি নিয়েছি তার থেকে। এই ধরনের অঙ্কগুলি যদি পরীক্ষাতে আসে তোমাদের, তাহলে অন্তত 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো আমরা প্রথমে বাঁ দিক আর ডান দিকটাকে আগে চিনে নেই ভালো করে। তাহলে বাঁ দিকে আছে আমাদের কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এই দিকে যে পার্টটা আছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের না লিখলেও হয়, তো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আবার একটু লিখে দেখালাম। চলো এবার আমরা কি দিয়ে শুরু করব? আমরা বা দিয়ে অথবা অর লিখে শুরু করব। তাহলে 8x প্লাস 4 তো ঠিকই আছে, 3 দিয়ে আমরা মাল্টিপ্লিকেশনটা আগে সেরে নেব। তাহলে 3 দিয়ে যদি আমরা এক্সকে ইন্টু করি তাহলে হলো 3x মাইনাস 3 প্লাস 7। তাহলে দেখো পরবর্তী যে লাইনটা, এখানে 8x কোন দিকে আছে? বাঁ দিকে আছে। আর 3xটা কোন দিকে রয়ে গেল? ডান দিকে। তাহলে 3xটাকে আমার নিয়ে আসতে হবে বাঁ দিকে আনতে হবে। তাহলে 8x মাইনাস 3x ইজিক্যালস টু মাইনাস 3 প্লাস 7। আর দেখো সবাই প্লাস 4টা বাঁ দিকে আছে, আমি যদি নিয়ে যাই তাহলে এটা চলে যাবে ডান দিকে। আমি আবার একটু বলে দিই, 8x লেফট সাইডে আছে, ঠিকই আছে। 3xটা কোন দিকে আছে? ডান দিকে। আমি কোন দিকে নিয়ে এসেছি? বাঁ দিকে। এর জন্য প্লাস 3xটা হয়ে গেছে মাইনাস 3x। নেক্সট মাইনাস 3 প্লাস 7, এটা তো ঠিকই আছে। আর এই যে প্লাস 4টা আছে এটা কিন্তু লেফটে ছিল, রাইটে হয়ে গেছে মাইনাস 4। এটা আমরা কি করেছি? পক্ষান্তর করেছি, অর্থাৎ একটা পক্ষ থেকে আমরা আরেকটা পক্ষতে নিয়ে গেছি। তাহলে এখন তোমরা দেখো, তাহলে 8x মাইনাস 3x হচ্ছে 5x, আর এদিকে কি আসছে সবাই দেখো? 0। কিভাবে 0? এখানে মাইনাস 3 আর মাইনাস 4 মিলে হচ্ছে মাইনাস 7, আর প্লাস 7 আর মাইনাস 7 মিলে হলো 0। তাহলে নেক্সট লাইনটা দেখো, x ইজিক্যাল টু কি হবে? 0/5। তাহলে 0/5 কি করে হলো? দেখো 5 ইন্টু এক্স, 5 আর এক্সের মধ্যে কি সম্পর্ক? মাঝখানে কি চিহ্ন আছে? ইন্টু। তাহলে এটা হলো লেফট সাইডে আছে ইন্টু, যখন এটা রাইট সাইডে যাবে অর্থাৎ ডান দিকে যাবে তখন এটা হয়ে যাবে ডিভিশন। তাহলে 0/5 ইজিক্যালস টু হচ্ছে 0। তাহলে এইভাবে সমাধান আমাদের হয়ে গেল। এখন ভেরিফিকেশনটা তোমরা করতে পারবে, আমি তবু একটু বলে দিচ্ছি মুখে দেখো। এক্সের ভ্যালু হচ্ছে 0, এই 0টা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই, দেখো মনে মনে 8 ইন্টু 0 প্লাস 4,
8 ইন্টু 0 প্লাস 4 কত হয়? 8 ইন্টু 0 মানে 0 প্লাস 4 মানে 4, তাহলে বাঁ দিকের যে মানটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 4. Then we have to find out the value of right hand side after putting x is equal to 0. তাহলে x is equal to 0 if we put, তাহলে কত হয়? 0 minus 1 is equals to minus 1. Minus 1 into 3 minus 3. Minus 3 plus 7 is equals to plus 4. Then the value of left hand side and right hand side both are equal. That means our solution x is equal to 0 is correct. Let us go next problems and new problems. দেখো এবার আমি একটু অন্য ধরনের একটা প্রবলেম নিলাম, এটা থেকে আরেকটু ডিফারেন্ট সিস্টেমস। এই যে অঙ্কটা আছে, তো এই অঙ্কটার মধ্যে প্রথমে আমাদের সেই আগের মতোই করতে হবে কি, বাঁ দিকটা আর ডান দিকটা যাতে আমাদের পরিষ্কার আইডিয়া থাকে। তাহলে এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি কি লেফট হ্যান্ড সাইড, আর এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। নেক্সট আমাদের স্টেপটার নিয়মটা কি মনে আছে তো? আমরা এক্সের যে পার্টগুলো বা ভেরিয়েবলসের যে পার্টগুলো আছে সেটাকে আমরা একটা সাইডে নিয়ে আসব, লেফট হ্যান্ড সাইডে। দেখো প্রথমে আমি বাঁ দিয়ে শুরু করব, x/2 মাইনাস x/3 ইজ ইকুয়ালস টু 1/4 প্লাস 1/5। তাহলে এই যে স্টেপটা আমি করলাম এটা হচ্ছে পক্ষান্তর করা হলো। কি পক্ষান্তর? দেখো x/3 ছিল কোন দিকে? ডান দিকে। এখন আমি দেখো ইজিক্যাল টুর বাঁ দিকে নিয়ে এসেছি, মাইনাস x/3 হলো। আর 1/4 তো আগে রাইট সাইডে ছিল, রাইটেই আছে। আর মাইনাস 1/5টা আমাদের রাইট সাইডে চলে গিয়ে প্লাস 1/5 হয়ে গেছে। এখন এটাকে আমাদের নেক্সট কি স্টেপ করতে হবে? এখন আমরা এটাকে করব এলসিএম বা লসাগু করব। তো চলো করি। দেখো 3 আর 2 লসাগু হচ্ছে 6। তো 2 দিয়ে যদি আমরা 6কে ডিভাইড করি 3 ইন্টু এক্স হচ্ছে 3x। 3 দিয়ে এখানে 6কে ডিভাইড করলে হয় 2, তাহলে 2 ইন্টু এক্স হচ্ছে 2x। সিমিলারলি 4 আর 5, 4 আর 5-এর এলসিএম বা লসাগু হচ্ছে 20। তাহলে 20কে আমরা 4 দিয়ে ডিভাইড করব হয় কি 5, তাহলে 5 ইন্টু আছে 1, 5 1 যা 5 আর এদিকে হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা ফার্স্ট এলসিএম এর কাজটা কমপ্লিট করে নিলাম। তাহলে দেখো 3x মাইনাস 2x হলো কি x, তাহলে x/6, 5 প্লাস 4 9/20। এবার আমাদের লক্ষ্যটা কি মনে আছে তো? আমরা x এর ভ্যালুটাকে নির্ণয় করব। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 9/20, কিন্তু রাইট সাইডে আছে, এটা কিন্তু ঠিকই আছে। আর 6টা আমাদের কি ছিল? ডিভাইড ছিল। এই 6টা যখন আমরা রাইট সাইডে নিয়ে যাব, ডিভিশন থেকে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। তাহলে ইন্টু হলো 6 ইজ ইকুয়ালস টু হচ্ছে 54/20। 54/20 এটাকে আমরা লিখতে পারি কাটাকাটি করে 27/10, তাহলে 2 হোল 7/10। এই হচ্ছে আমাদের এই ধরনের যদি অঙ্কগুলো আসে এইভাবে তোমরা করবে। আরেকটা কথা হচ্ছে ভেরিফিকেশন বা তার তোমরা যাচাই করতে পারো যে সমাধানটা আমাদের ঠিক আছে কিনা। 27/10 এখানে বসাতে পারো, আবার এদিকে বসিয়ে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হয় কিনা দেখে নিতে হবে। এবার আমরা আরেকটা ভিন্ন ধরনের অঙ্ক করছি, একটা প্রশ্নের অঙ্ক করছি। এক ধরনের এই যে অঙ্কগুলি তো তোমরা মোটামুটি দেখেছো, এরপরে আমি আবার 1-2টা কঠিন অঙ্ক দেখাবো। এখন প্রশ্নের অঙ্ক দেখো, আমাদের এখানে কিন্তু আছে সমীকরণ গঠন। তো সমীকরণ আমরা কিভাবে গঠন করব তার উপরে বেস করে আমি দুটো অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কোশ্চেনটা আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4, দুটি সংখ্যার সমষ্টি 95, দুইটি সংখ্যার সমষ্টি 95 এবং একটি সংখ্যা অপরটির চেয়ে 15 বেশি হলে, একটি সংখ্যা অপরটির চেয়ে 15 বেশি হলে সংখ্যা দুটি কি কি?
সংখ্যা দুটি কি কি। চলো এই কোশ্চেনটাকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আমরা কোশ্চেনটা যে লিখেছি এটার কিভাবে এটার সমীকরণটা গঠন করতে হবে এবং তারপর কিভাবে এটা সমাধান হবে। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 95, একটি সংখ্যা অপরটির চেয়ে 15 বেশি হলে বা 15 বেশি হলে সংখ্যা দুটো কি কি। তাহলে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুটি সংখ্যা, আমি আন্ডারলাইন করে দিচ্ছি মেন লাইনগুলিকে। দেখো এই হচ্ছে দুইটি সংখ্যা, তাহলে আমাদের চিন্তা করতে হবে দুটো সংখ্যা আমরা কিভাবে নির্বাচন করব তার একটা ক্লু পাই কিনা। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, একটি সংখ্যা আরেকটির চেয়ে 15 বেশি। তাহলে দেখো এখানে এই যে জায়গা দুটো আছে এই দুটার থেকে কিন্তু তুমি এই দেখো এই যে জায়গাটা আছে এই জায়গাটা আর এই যে জায়গাটি আছে একটি সংখ্যা আরেকটি সংখ্যার চেয়ে 15 বেশি, এই কথা দুটোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা সমীকরণটা গঠন করব এবং সমাধান পরবর্তী সময়ে করব। তাহলে দেখো একটি সংখ্যা আরেকটির চেয়ে 15 বেশি, তাহলে একটি সংখ্যা কত? একটা সংখ্যা 5 হতে পারে, 10 হতে পারে, 15, 20 হতে পারে, কিন্তু এরকমভাবে তো আমরা ধরতে পারবো না। এর জন্য আমরা ধরবো একটা অজ্ঞাত রাশিকে ধরব। ধরো একটি সংখ্যা আমরা ধরে নিলাম কি x, তো একটা সংখ্যা যদি আমরা x পেয়ে যাই, আরেকটা সংখ্যা কি বলেছে? আরেকটি সংখ্যা 15 বেশি, এই সংখ্যাটা থেকে 15 বেশি হচ্ছে আরেকটি সংখ্যা। তাহলে একটা সংখ্যা আমরা কি ধরলাম x, আরেকটা সংখ্যা তার থেকে কত বেশি 15, তাহলে ওই সংখ্যাটা কত হবে x প্লাস 15। তুমি আরেকভাবেও বুঝতে পারো, তোমার বয়স কত 10 বছর, তোমার বোন তোমার থেকে 5 বছরের বড়, তাহলে বোনের বয়স কত হবে 10 প্লাস 5 ইন্টু করবে না কিন্তু 10 ইন্টু 5 করলে তো 50, তোমার বয়স হবে 10 আর তোমার বোনের বয়স হয়ে যাবে 50 বছর। তাহলে বুঝতে পেরেছ, তোমার বয়স যদি 10 হয়, বোন তোমার থেকে 5 বছরের বড়, মানে 10 এর পরে 11, 12, 13, 14, 15, 15 বছর আমরা এখানে যোগ করে বের করব। তাহলে চলো এই অঙ্কটা আমরা করে নেই। আনসার, মনে করি একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটি কি এটার চেয়ে 15 বেশি, তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 15। তাহলে কয়টা সংখ্যার কথা বলেছে দেখো তো কোশ্চেনে? দুটি সংখ্যা। তাহলে দুটি সংখ্যা কি আমরা পেলাম না পেলাম না? একটা সংখ্যা আমরা পেলাম x, আরেকটি সংখ্যা আমরা পেলাম x প্লাস 15, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম। এবার এই দুটি সংখ্যাকে নিয়ে আমরা কি করব? গুণ করব না ভাগ করব? কি লেখা আছে? দুটি সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। তাহলে এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে চলো লিখি, দুটি সংখ্যার যোগফল হচ্ছে x প্লাস 15 2x প্লাস 15। ঠিক আছে, এইখানে আমরা দুটি সংখ্যার যোগফল পেয়ে গেলাম, আর এখানে আমরা দুটি সংখ্যার সমষ্টি কত পেয়েছি 95। তাহলে চলো দুটি সংখ্যার সমষ্টি আমরা এখানে একটা x দিয়ে পেয়েছি আর একটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে একটা জিনিসই কিন্তু আমরা দুইভাবে পেয়ে যাচ্ছি, সেম জিনিস। তাহলে আমরা লিখব অ্যাকর্ডিং টু কোশ্চেন অথবা প্রশ্নানুযায়ী। কি প্রশ্নানুযায়ী? 2x প্লাস 15 ইজিক্যালস টু হচ্ছে 95। তাহলে আমাদের এখন সমীকরণ গঠন কিন্তু হয়ে গেল। দেখো আমাদের চ্যাপ্টারের সমীকরণ গঠন ও সমাধান, তাহলে আমরা এই কোশ্চেনটাকে একটা সমীকরণে কনভার্ট করে নিয়েছি। ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম উই হ্যাভ অলরেডি ফিনিশড, নাও দ্য সলিউশন উই হ্যাভ টু ফাইন্ড আউট। তাহলে 2x প্লাস 15 ইজিক্যালস টু 95। তাহলে মনে আছে তো তোমাদের বাম পক্ষ ডান পক্ষ আবার আগের মতোই। দেখো প্লাস 15 ইজিক্যাল টু এদিকে ছিল, এখন আমরা ওইদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2x ইজিক্যালস টু কত 18, 80 x ইজিক্যালস টু হবে ডিভিশন হবে, যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন আছে, বাই 2 কত 40। তাহলে x ইজিক্যালস টু হচ্ছে 40। তাহলে একটি সংখ্যা আমরা কত পেয়ে গেলাম 40 পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যাটা কত হবে? দেখো একটি সংখ্যা আমরা x ধরেছিলাম, আরেকটি ধরেছিলাম
এক্স প্লাস 15, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 40, অপর সংখ্যাটা হবে 40 প্লাস 15, তাহলে হবে 55। তাহলে চলো এক্স প্লাস 15 আমরা বের করে নেই। 40 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 55। তাহলে আমাদের আনসার কি লিখতে হবে? আনসার হচ্ছে সংখ্যা দুটো হলো সংখ্যা দুটি হলো 40, 55। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো এমন ধরনের আমরা এখন আরেকটা অঙ্ককে করে নিচ্ছি। দেখো, একটি মূলদ সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করে 5/2 দিয়ে গুণ করে গুণফলের সাথে 2/3 যোগ করিলে 2/3 যোগ করলে -7/12 পাওয়া যায়। -7/12 পাওয়া যায়। মূলদ সংখ্যাটি কত? মূলদ সংখ্যাটি কত? তাহলে কোশ্চেনটা আমরা আবার পড়বো, ভালো করে অ্যানালাইসিস করি, তারপরে আমরা করতে যাব। দেখো কোশ্চেনটা, একটি মূলদ সংখ্যাকে কত দিয়ে গুণ করতে বলেছে? 5/2 দিয়ে। তাহলে একটা মূলদ সংখ্যাকে আমাদের গুণ করতে হবে কত? 5/2 দিয়ে। দেখো ইম্পর্টেন্ট যে জায়গাগুলোকে আছে সেই জায়গাটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। একটা মূলদ সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করে তার গুণফলের সঙ্গে কি করতে বলেছে? 2/3 যোগ করতে বলেছে। যোগ করলে কত পাওয়া যাবে? -7/12 পাওয়া যায়। তবে বলেছে কি মূলদ সংখ্যাটি কত। তাহলে চলো আমরা কিভাবে সমাধান করি। একটা মূলদ সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করবে, তাহলে মূলদ সংখ্যাটা কি আমরা তো জানি না। তাহলে আমরা একটা অজ্ঞাত রাশিকে ধরে নেব যে সেই মূলদ সংখ্যাটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে দেখো আনসার, ধরি একটি মূলদ সংখ্যা, ধরি একটি মূলদ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে x। এবার এই সংখ্যাটাকে তুমি কি করবে? এই মূলদ সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করে, এই সংখ্যাটাকে আমরা কি দিয়ে গুণ করব? 5/2 দিয়ে। তাহলে সংখ্যাটা কি দাঁড়ায়? তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন, চলো আমরা সমীকরণটা বানিয়ে নিই। এক্সকে কি দিয়ে গুণ করব? 5/2 দিয়ে গুণ করব। তাহলে এক্সকে 5/2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে গুণফল। তার সঙ্গে কি যোগ করতে বলেছে? গুণফলের সাথে 2/3 যোগ করলে, তাহলে এটার সঙ্গে আমি কি যোগ করব? 2/3 যোগ করলে 7/12 পাওয়া যায়। অর্থাৎ এই গুণফলের সঙ্গে 2/3 যদি আমি যোগ করি তাহলে টোটাল রেজাল্টটা কত আসছে? -7/12। অর্থাৎ এটাকে আমি লিখব -7/12। মূলদ সংখ্যাটি কত? অর্থাৎ এখান থেকে আমাদের কি বের করতে হবে? এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদের জন্য, একটি মূলদ সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করে, তাহলে একটি মূলদ সংখ্যা কি? এক্স, তাকে কি দিয়ে গুণ করতে হবে? 5/2 দিয়ে গুণ করলাম। এই গুণফলের সঙ্গে কি যোগ করতে বলেছে? 2/3, তাহলে প্লাস 2/3 করলে কি পাওয়া যায়? -7/12, তাহলে ইজিক্যাল টু -7/12। এই হচ্ছে আমাদের ইকুয়েশন ফরমেশন কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি তার সমাধান কিভাবে করব। তো চলো, 5x/2 ইজিক্যালস টু -7/12 -2/3। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? -7/12 তো ঠিক আছে, প্লাস 2/3টা ওইদিকে চলে গেল -2/3। এখন আমরা এই পার্টটা কি করতে হবে? লসাগু করে নিতে হবে। তাহলে দেখো 5x/2 ইজিক্যালস টু 12 - 7, 3 দিয়ে আমরা যদি 12কে ডিভাইড করি 4 2 যা হচ্ছে 8, তো
তাহলে -15/12 আমরা এখানে পেয়ে গেলাম। এখন x বের করব, তো চলো কিভাবে x করব। x = -15/12 তো ঠিকই আছে। দেখো এদিকে কি আছে, 5/2 আছে। এই 5/2 মাল্টিপ্লিকেশন, এই 5/2 যখন ওই দিকে যাবে তখন এটা হয়ে যাবে কি, রিসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে 5/2 মানে ইনটুটা যখন ওই দিকে যাবে ডিভিশন হবে, আর ডিভিশনের জন্যই কিন্তু এটা রিসিপ্রোকাল হবে 2/5। তাহলে 2/5 যদি হয় তাহলে -3/6 হচ্ছে -1/2। তাহলে x আমরা পেয়ে গেলাম -1/2। এটাকে তুমি ইচ্ছা করলে আবার ভেরিফাই করতে পারো। কিভাবে ভেরিফাই করবে, ভেরিফিকেশনটা আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো ভেরিফিকেশনটা আমি দেখাই। x × 5/2 + 2/3। চলো x এর ভ্যালু x × 5/2 + 2/3। তাহলে x এর ভ্যালু কত দেখো তো, -1/2 × 5/2 প্লাস হলো 2/3। তাহলে -5/4 প্লাস কত 2/3। তাহলে তোমাদের আসছে 12, 3 × 5 = 15, 8। তাহলে দেখো -7/12। তাহলে দেখেছো আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি -7/12 x এর ভ্যালুটা বসিয়ে। তাহলে এই হচ্ছে x এর ভ্যালু কিন্তু আমরা -1/2 বসিয়েছি, বসিয়ে কিন্তু আমরা তার রাইট হ্যান্ড সাইড পার্টটা পেয়ে গেছি। এর মানে কি বুঝতে পেরেছো তো? তাহলে আমরা যে সংখ্যাটা এবং যেভাবে সমাধানটা করেছি পুরোটা কারেক্ট আছে সলিউশনটা। এভাবে তোমরা রিচেক করতে পারো। তাহলে দেখো সমীকরণ কিভাবে গঠন করবে এবং তার কিভাবে সমাধান করবে। আমরা এখানে 3টা অঙ্ক দেখালাম, এমন আরও বিভিন্ন ধরনের অঙ্ক তোমাদের আছে। এখন হচ্ছে যে আমরা আরেকটা সমাধান চলো তোমাদের দেখাই কিভাবে করবে। তাহলে দেখো আরেকটা 4 মার্কসের অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি। 4 মার্কসের যদি সমাধান পরীক্ষাতে আসে কেমন ধরনের অঙ্ক আসতে পারে তার একটা প্রফর্মা আমি তোমাদের দেখাচ্ছি। এটা সমাধান করবে তোমরা 6 নাম্বার কোশ্চেন, m - m-1/2 1 - m-2/3। তাহলে এই ধরনের একটা অঙ্ক 3 বা 4 মার্কসের জন্য তোমরা আশা করতেই পারো। তাহলে এই যে অঙ্কটা আছে দেখো পুরো অঙ্কটার মধ্যেই কিন্তু এখানে m আছে। তো একদিকে আনতে হবে, এনেও আমি করতে পারি অঙ্কটা, অথবা দুই দিকে রেখেও কিন্তু আমি অঙ্কটা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমি এভাবেই করছি। m এর নিচে কিছু নেই মানে কত 1, আর এখানে 1 এর নিচে আমি ধরে নিলাম 1 আছে আমাদের করার সুবিধার জন্য। তাহলে দেখো এখানে 1 আর 2 এর লসাগু কি হবে 2। তাহলে এই হচ্ছে 2, 1 দিয়ে 2কে যদি তোমরা ডিভাইড করো তাহলে হলো 2, তাহলে 2m হবে মাইনাস 2 দিয়ে 2কে ডিভাইড করলে 1, 1 ইন্টু হচ্ছে m-1 ইজিক্যালস টু 3 ইন্টু মাইনাস এখানে হবে 1 m-2। যারা বুঝতে পারোনি আমি আবার একটু রিক্যাপ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। 1 আর 2 এর লসাগুটা হচ্ছে তোমাদের 2। 1 দিয়ে যদি তোমরা 2কে ডিভাইড করো তাহলে হয় 2, আর 2 ইন্টু m হলো 2m। পরবর্তী 2 দিয়ে যদি আমরা 2কে ডিভাইড করি কত হয় 1, তাহলে 1 ইন্টু m-1 আমরা এইভাবে লিখব। নেক্সট 1 আর 3 এর লসাগু হচ্ছে 3, 1 দিয়ে যদি আমরা 3কে ডিভাইড করি হয় 3, আর 3 ইন্টু 1 হচ্ছে 3। নেক্সট 3 দিয়ে 3কে ডিভাইড করলে কত হয় 1, তাহলে 1 ইন্টু m-2 হচ্ছে m-2। এবার পরবর্তী স্টেপ, চলো আমরা এখানে যে ব্র্যাকেটের ব্যাপারটা আছে এটাকে আমরা এখন উইথড্র করব, তুললে কি হয় দেখো তার পরিবর্তনটা 2m - m প্লাস 1 হয়ে যাবে। কিন্তু দেখো এই -1 ইন্টু m হচ্ছে -m, -1 -1 মিলে হচ্ছে +1, এদিকে হচ্ছে 3 - m প্লাস 2 বাই হচ্ছে 3। এবার যেগুলিকে আমরা যোগ বিয়োগ করতে পারি লাইক টার্মসগুলোকে, ওই কাজটা আমরা সেরে অঙ্কটাকে ছোট করে নিই। দেখো 2m - m হচ্ছে m প্লাস 1/2, আর এখানে হচ্ছে 5 - m বাই হচ্ছে 3। পরবর্তী সময়কে আমরা কি করব জানো, আমরা এখন করব বজ্রগুণন করব বা ক্রস মাল্টিপ্লিকেশন। বজ্রগুণন আমরা গতদিন আলোচনা করেছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি দেখো তবু আমরা কিভাবে করব। দেখো 3 দিয়ে আমি একটু লিখে দিচ্ছি m প্লাস 1 2 ইন্টু 5 মাইনাস m। বুঝতে পেরেছ? 3 ইন্টু এই যে কোনাকুনি মাল্টিপ্লিকেশন কিন্তু এইভাবে হচ্ছে কিন্তু জিনিসটা দেখো
এই ক্রস মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে এই পার্টে যাবে আর 2 দিয়ে এভাবে যাবে। এই প্রসেসটাকে আমরা বলছি কি বজ্র বজ্র গুণন। এই প্রসেসটার নাম হচ্ছে বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করে পাই। তাহলে আবার ক্রস মাল্টিপ্লিকেশন করার পর আমরা দেখো এখন কিন্তু গুণ করে নেব 3m প্লাস 3, এখানে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 2m, তারপরে কি হবে দেখো 3m মাইনাস 2m যদি এদিকে আসে প্লাস 2m 10 মাইনাস 3, তাহলে 5m ইজিক্যালস টু হচ্ছে কি 7, সুতরাং m ইজিক্যাল টু হচ্ছে 7/5। তাহলে আমরা কি m এর ভ্যালু পেয়ে গেলাম। আবার তোমরা আগের মতো ভেরিফাই করতে পারো। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে দিচ্ছি, যেখানে তোমরা সচরাচর সবসময়ই বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে, আমি এই জায়গাটা তবু তোমাদের আবার একটু রিপিট করে দিচ্ছি। এই -1 দিয়ে যখন তোমরা m-1কে মাল্টিপ্লাই করবে তখন কিন্তু এই মাইনাসে মাইনাসে মিলে কি হবে প্লাস। এই জায়গাটাতে কিন্তু অনেকেরই ভুল করে ফেলো। আবার এই মাইনাস দিয়ে আর এই মাইনাসে মাল্টিপ্লাই করে হয়ে গেছে কি প্লাস। এই কথাটা কিন্তু তোমরা খেয়াল রাখো। ঠিক আছে, তাহলে আজকের যে যে নিয়মগুলি আমরা দেখালাম তোমরা এই অঙ্কগুলো বা এই নিয়মটা নিয়ে একটু চর্চা করবে। দেখা হবে আবার পরের ক্লাসে। টিল দেন সবাই বাই।